দাঁতের রং কেমন? দাঁতে কোনো ছোপ, দাগ ইত্যাদি রয়েছে, কালো বা হলুদ? পেটের সমস্যা নেই তো? আসুন দেখি দাঁতে বিভিন্ন ছোপ হওয়ার কারণ কি। কালো দাঁতের কারণ, দাঁতে কালো বা বাদামি রং মূলত দুটো কারণে হয়। প্রথম কারণ দেখব। কারণ এক, দাঁতের বাইরের ক্ষয় বা প্রভাবের ফলে রং বদল হয়। শরীরে অভ্যন্তরে বিভিন্ন প্রভাবে দাঁতের রং বদলে যায়। খাবারের অংশ আটকে পেরিওডেন্টাল মেমব্রেনের ওপর কালো দাগ তৈরি হয়। পানীয় জলে আয়নের পরিমাণ বেশি হলে দাঁতে দাগ হতে পারে। ফ্লোরাইড যুক্ত জলের কারণে দাঁতে দাগ হয়। অতিরিক্ত চা বা কোলা খেলে দাঁতের আবরণে কালো দাগ তৈরি হয়। একাধিক ব্যাকটেরিয়ার কারণে দাঁতের রঙের পরিবর্তন হতে পারে। দাঁতে ক্যালসিয়ামের অভাবে রঙের বদল হয়। পেটের সমস্যা, যেমন দীর্ঘদিনের কোনো অ্যাসিডিটি থাকলে দাঁতের রঙের পরিবর্তন হতেই পারে। এরপর বাকিটা আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন একজন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডক্টর কিংশুক দাস এবং আমার সঙ্গে রয়েছেন ডেন্টিস্ট ডক্টর অবন্তিকা মুখার্জি। কথা বলতে পারবেন 405940204023 এই দুটো নাম্বারে। আমি শুরুতেই আসি, যেহেতু আমাদের আজকের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য যে দাঁতের সমস্যার শিকড়টা লুকিয়ে থাকে পেটে, আমি গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টের কাছেই শুরুতে যাব। ডক্টর দাস, মানে দাঁতের দাগ কি ধরনের ছোপ দেখলে আমরা বুঝতে পারবো যেটা আসলে পেটের সমস্যা? খুব দরকারি তথ্য। ইনফ্যাক্ট তুমি যে কথাগুলো বললে শুরুতেই, আমাদের সেই পুরনো একদম শুরুর ডাক্তারি কথা মনে পড়ে গেল। এবং সঙ্গে সঙ্গে কজগুলো যে আমরা তখন শুরুতে যেটা জানতাম সেটা মনে হতো যে পেটের বাইরেই বোধহয় সব কজগুলো বাইরে থেকেই আসছে। তো যত সময় গেল তত দেখা গেল যে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, অর্থাৎ তুমি যেটা বললে অ্যাসিডিটির রোগে খুবই এরকম একটা ঘটতে পারে। আমরা খুব ছোট্ট করে বলে দিই, পৃথিবীর প্রায় 15 থেকে 25% মানুষের গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ আছে। এখানে কি হয়, খাবারটা পাকস্থলী থেকে ইসোফেগাসে উঠে আসে এবং রাতের দিকে যখন আমরা শুয়ে থাকি তখন সেটা মুখে চলে আসে। এবং এই যে 20 থেকে 25% মানুষের রিফ্লাক্স ডিজিজ হয়, তাদের আবার 20 থেকে 25% মানুষের ডেন্টাল ইরোশন হতে পারে, ক্রমশ আর ক্রনিক ডিজিজ এটা। এবং সেক্ষেত্রে এই কষ্টগুলোই দাঁতে ছোপ আসা, ইরোশনস হওয়া, মুখে ঘা হওয়া, মুখে দুর্গন্ধ হওয়া এবং সমস্ত কষ্টগুলো আস্তে আস্তে আসতে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা একটা সাইলেন্ট ডিজিজ, মানে কি কোনো জানান দেবে না। মানে মানুষটার কোনো অ্যাসিডিটি নাও থাকতে পারে, মানে মানুষটা না বলতে পারেন আমার বুক জ্বালা করছে, আমার অ্যাসিডিটি হচ্ছে, আমার পেটে ব্যথা হচ্ছে, এরকম কিছুই হয়তো বললেন না। অথচ ওভার পিরিয়ড অফ টাইম মানে তিনি খুব কাজ করছেন, এই তোমার মতো কেউ কাজ করছেন, আমার মতো কেউ কাজ করছেন, হয়তো 12-14 ঘন্টা অফিসে কাটাচ্ছেন, বা যিনি হাউস ওয়াইফ তিনি হয়তো বাড়িতে সারাদিন পরিশ্রম করছেন এবং রাত্রিবেলা 11টা-12টার সময় খেতে যাচ্ছেন। আমরা লাইফস্টাইল নিয়ে নিশ্চয়ই কথা বলবো। সেই সব কারণগুলোর জন্য রিফ্লাক্স হচ্ছে, মানে খাবারটা পাকস্থলী থেকে ইসোফেগাসে উঠে যাচ্ছে এবং মানে এমন গ্র্যাভিটি নয় থাকছে আপনি যে না। বলছেন যে এটা খুব প্রকট ভাবে বোঝা যাবে বা সারাক্ষণ একটা চোয়া ঢেকু, সেই অর্থে যে রিফ্লাক্সের কথা বলছেন সেটা বোঝা না গেলেও তার একটা চোরা স্রোত থাকতে পারে যেটা আমাদের মুখ গহ্বরে প্রভাব ফেলছে, এবং সেই জন্য সাইলেন্টলি আমরা এটাকে মিস করে যাচ্ছি। ওকে, আমি ডক্টর মুখার্জির কাছে আসবো। ডক্টর মুখার্জি, ধরুন দাঁতে দাগ ছোপ থাকলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা এক্সটার্নাল রেমেডি খোঁজার চেষ্টা করি। বেশিরভাগ দাঁত মাজা, ভালো পেস্ট, ভালো ব্রাশ ব্যবহার করা, সেটা কি আদৌ সাফিসিয়েন্ট? না, সেটা নিশ্চয়ই সাফিসিয়েন্ট। প্রথমে তুমি যে পয়েন্টগুলো বললে পিউ, সেগুলো একদমই ঠিক দাঁতের দাগের জন্য। এবং দাঁতের স্টেনিং দু রকমের হতে পারে, ইন্ট্রিনজিক বা এক্সট্রিনজিক। একটা বাইরে থেকে হতে পারে, একটা ভেতর থেকে হতে পারে। এবং উনি যেটা ডক্টর কিংশুক যেটা বললেন যে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স থেকে হতে পারে, এবং সেইটাতে যে স্টেনিংটা হয় সেটা মেইনলি হয় ইরোশন থেকে, এবং সেখানে দাঁতে হলদে হলদে ছোপ পড়ে, এবং তার থেকে কি হয়, তার থেকে প্রচণ্ড সেন্সিটিভিটি মানে শিরশিরে ভাব, এবং সেটা থেকে দাঁতগুলো ক্ষয়ে যায়। দাঁত তার হলুদ অংশ বা ডেন্টিন আমরা যেটা বলি সেটা বেরিয়ে আসে, এবং দাঁতগুলো হলদেটা তো হয়, এবং কিছুটা একটু স্কুপটাও ডিফেক্ট হয়, মানে চামচের মতো একটু গর্ত গর্ত মতো হয়ে যেতে পারে। এবং তাতে সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে
মুখে কিছু ঠান্ডা বা গরম খাবার নিলেই সেখানে খুব অসুবিধা হয় খেতে, মানে মাঝে মাঝে নর্মাল টেম্পারেচারের জলও দাঁতে তখন শিরশির করে ওঠে, কারণ টিউবিউলস গুলো যেগুলো ডেন্টিনে থাকে সেগুলো খুবই sensitive হয়ে যায় তখন। ওই এনামেলটা উঠে গেলে। আমি আবার আসবো ডক্টর মুখার্জি, ফোনে কি অপেক্ষা করছেন? নিশ্চয়ই, একদম। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাডাম, আমি হাওড়া থেকে বলছিলাম, হাওড়া লিলুয়া থেকে। হ্যাঁ বলুন। আমার ছেলের বয়স 10 বছর। তো ওর দাঁতে সাদা ছোপ ছোপ পড়ে, ব্রাশ আচ্ছা। করার পরেও যায় না। আচ্ছা, শুনতে ভালো থাকুন। পেস্ট, কোম্পানির পেস্ট দিয়েও আমরা করি। বুঝতে লাল পেরেছি, আপনি করাই। শুনতে থাকুন। আর কেউ আছেন? হ্যাঁ, আমি কন্যাগর থেকে সঞ্জয় ভট্টাচার্য বলছি। হ্যাঁ, হ্যাঁ। আমার বক্তব্য হচ্ছে যে এখন তো প্রত্যেকটা লোকই দাঁতের খুবই যত্ন নেয় বিভিন্ন পেস্ট নিয়ে। আগে তো এতটা ছিলই না, কিন্তু এখন এই বেশি যত্ন নেওয়ার ফলেও তো প্রবলেমটা হচ্ছে। আর জন্তু জানোয়ার তো দাঁত মাজে না, তাদের তো কিছু প্রবলেম হয় না সেরকম। তাহলে আমরা কি ভুল করছি? আমরা হ্যাঁ, দাঁতটা কিন্তু কিভাবে দাঁত না পরিষ্কার মেজে করব? থাকার আইডিয়াটা খুব একটা হেলদি বলে মনে হচ্ছে না। আপনি শুনতে থাকুন প্লিজ। আমি ডক্টর মুখার্জির কাছেই আসবো। ডক্টর মুখার্জি, দাঁতের সাদা ছোপ ছোপ 10 বছরের বাচ্চার। হ্যাঁ, যিনি লিলুয়া থেকে আছেন, হ্যাঁ উনি যেটা বললেন যে হ্যাঁ দাঁতের সাদা ছোপ ছোপ কিছু কিছু ক্ষেত্রে হয়। আমাদের কিছু কিছু অসুখ আছে, বলা হয় ডেন্টিনোজেনেসিস ইমপারফেক্টা বা ফ্লোরোসিস, যেসব জায়গায় তুমি যেটা বললে পিউ, জলে যদি ফ্লোরাইড বেশি থাকে তাহলে মটল এনামেল হতে পারে এবং ওই সাদা সাদা ছোপ হতে পারে, বা এনামেলের অংশ বা ক্যালসিয়াম যদি ডিপোজিশন কম থাকে তখন সাদা সাদা ছোপ ওগুলো হতে পারে। এবং সেটা ব্রাশ করলেও যেহেতু নর্মাল ক্যালসিফিকেশন নেই বা মটলিংয়ের জন্য ওই সাদা জিনিসটা যাচ্ছে না, যেটা যেতে চায় না, সেই তাহলে ক্ষেত্রে উপায় কি? তার চিকিৎসা পদ্ধতি কিন্তু সম্পূর্ণ অন্যরকম। যেহেতু এই পেশেন্ট অনেক বাচ্চা, এই পেশেন্টের আপাতত যদি কোনো সিমটমস না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটু দেখে অপেক্ষা করা উচিত। যদি সিমটমস পরে তৈরি হয় তখন সেই হিসেবে চিকিৎসা করা উচিত। আর যদি পেশেন্টের অস্বস্তি করে যে দাঁতে এরকম, দাঁতটা দেখতে ভালো নয় বা দাঁতে এরকম ছোপ ছোপ রয়েছে, তাহলে সেই চিকিৎসা করা যায়, কিন্তু তার জন্য তার বড় হওয়া, অ্যাডাল্ট মানে অ্যাটলিস্ট 16 থেকে 18 বছর হওয়া অবধি ওয়েট করা উচিত ফর এস্থেটিক পারপাস। আর যদি এমনি সমস্যা হয়, মানে চেবাতে সমস্যা, খেতে সমস্যা, শিরশির করছে, তার আবার চিকিৎসা অন্যরকম হবে। মানে একবার কিন্তু ডক্টরকে চিকিৎসা কনসাল্ট অবশ্যই করে আছে। নিলে বোধহয় ভালো। সুতরাং আপাতত যদি আপনার, হ্যাঁ সেটা কনসাল্ট ডেফিনেটলি করে নিতে পারেন একজন দন্ত চিকিৎসকের সাথে, বাট করা উচিত যদি খুব সাদা ছোপ ছোপ থাকে। ঠিকই। ফোনে তাহলে, কেউ আছেন? কি আমি আসবো toothpaste আবার। ফোনে কেউ আছেন? শুনে নি চটপট। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার নাম লক্ষ্মীকান্ত ঘোড়ই, আমি হুগলি সিঙ্গুর থেকে বলছিলাম। মূলত হ্যাঁ। ডক্টর দাসের কাছে আমার প্রশ্নটা হলো, আমার একটা ইরিটেবল বাউল সিনড্রোম বলে একটা প্রবলেম রয়েছে, যেটার কারণে কি দাঁতের রং পরিবর্তন হতে পারে? আচ্ছা, শুনতে থাকুন আপনি। আর কেউ আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ। আমি আবরা থেকে অলোক মন্ডল বলছিলাম। বলছি আমি ডক্টর দাসের কাছে জানতে চাইছিলাম, উনি একটু আগে বললেন যে অনেকে রাত্রিবেলা দেখা যাচ্ছে খাবারটা ব্যাক করে মুখের মধ্যে আসার প্রবলেম থাকে, তার জন্য দাঁতে প্রবলেম হয়। তো এটাকে কিভাবে আটকানো যেতে পারে? শুনতে থাকুন ডক্টর দাস। খুব প্রশ্ন দুটো খুব ইম্পর্টেন্ট। পিউ ভুলে গেলে আবার মনে করিয়ে দিবে। এই দুটো উত্তর করে দিই, তারপর ডক্টর অবন্তিকা বললেন, ওখানেও একবার মনে করাবে বলবো। একটা আইবিএস নিয়ে যে বললেন, আইবিএস এ আমরা যে এখন বলি ফাংশনাল বাউল ডিজিজ, তো আমাদের ভীষণ স্ট্রেস। আমাদের জানা গেছে, আমরা আইবিএস আগে ভাবতাম বোধহয় নিউরোলজিক্যাল শুধু মোটিলিটির ডিস্টারবেন্স, তারপরে আমরা জানলাম ইন্টেস্টাইনাল মিউকোসার ঝিল্লির স্পর্শকাতরতা বেড়ে যায়। তারপরে আমরা জানতে পারলাম এন্টেরিক নার্ভাস সিস্টেম, মানে ব্রেনের যে ব্রেনটা, মানে ইন্টেস্টিনের মধ্যে যে ব্রেনটা, সেটা ইজ ওয়ার্কিং। আর তারপরে এখন আমরা জানি ইন্টেস্টিনের মধ্যে যে মাইক্রোভিলাইগুলো থাকে এবং মাইক্রোফ্লোরাগুলো থাকে, মানে ব্যাকটেরিয়াগুলো, যে ভালো জীবাণুগুলো থাকে, সেই জীবাণুগুলো আমাদের শরীরের সমস্ত হ্যাপিনেসটাকে ডিসাইড করে। এবং সেই হ্যাপিনেস যদি আমরা ভাবি, এই দাঁতও তো একটা হ্যাপিনেসের মধ্যে থাকবে, যে আমরা মন ভালো থাকলে, শরীর ভালো থাকলে, দ্যাট ইজ অলসো রিফ্লেক্টেড আমাদের স্কিন, কথাবার্তা, বিহেভিয়ার, মুখ, দাঁত সব কিছুর মধ্য দিয়ে এক্সপ্রেশন হয়। এবং আমরা জানি এই অ্যাংজাইটির ওপরে ডিপেন্ড করবে আমাদের অ্যাসিড সিক্রিশন, আমাদের
ইসোফেজিয়াল মোটিলিটি, স্টমাকের মোটিলিটি, সেই জন্য সমস্ত তারতম্য হয়ে যায়। এই তারতম্য হওয়ার ফলে ডেন্টাল হাইজিন এবং ডেন্টাল হেলথ দুটোই কিন্তু অ্যাবনর্মাল হয়ে যায় ওই আইবিএস পেশেন্টদেরও। সুতরাং ইউ আর রাইট, একদম আপনি ঠিক বলেছেন, আইবিএসও হতে পারে। তার দ্বিতীয় প্রশ্নটা, সেটা তো খুব সুন্দর পিউ, মানে এর অনেক উত্তর। মানে আমরা এই ডিজিজগুলো আগে ছিল না, আমরা ফিরে যেতে হবে পুরোনো কালে। আমার এখনো মনে পড়ে যায় ওই যে রিফ্লাক্স যিনি জিজ্ঞেস করলেন রাত্রিবেলা খাওয়া, আমার এখনো মনে পড়ে 1960-70 সাল, তো আমি সেই কথাটা বলতে পারবো সেই সময়ের কথা। তখন আমরা কলকাতার, দিল্লির নিউজটা 7:25 হতো আর স্থানীয় সংবাদ 7:35, মাঝখানে ওই সমীক্ষা। ওই সময় আমরা খেতে বসে যেতাম আর 8টায় আমরা শুয়ে পড়তাম ছোটবেলা, এবং সেইটাই করতাম, এবং তারপরে আমরা ভোরবেলা 4-5টার মধ্যে উঠে পড়তাম এবং মর্নিং ওয়াকেও হয়তো যেতাম। তো সেই হ্যাবিটটা আমাদের চলে গেছে। আমরা এখন কর্মজগতে এত ব্যস্ত, রাত্রি 9টা, 10টা, 11টায় বাড়ি ফিরি। মানে সেটা সত্যি এখন ভাবাটাও প্র্যাকটিক্যালি দুঃস্বপ্ন, খুব ডিফিকাল্ট। কারণ কাজই শেষ হয় প্রায় 10টা 11টা, অনেক এরকম আছেন। একদম সত্যি। এবং এসেই আমরা খাই তখন 11টা 12টা বাজে, যে সারাদিন কাজ করে এলাম এবং তারপরে খেয়ে শুয়ে পড়ি। তো রিফ্লাক্স কি হয়, তখন খাবারটা যে ইসোফেগাস থেকে স্টমাকে নামলো, ওই লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারটা রাত্রে রিল্যাক্স করে গেল, যার ফলে খাবারটা স্টমাকে আর এমটি হলো। তার মানে আপনি বলছেন খাওয়া আর ঘুমের মধ্যে তফাৎ না বাড়ালে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া মুশকিল। আমার খাওয়াটা এগিয়ে দিতে হবে। মানে কেউ যদি রাত্রিবেলা 10টায় অফিস থেকে ফিরবেন, কি করে অ্যারেঞ্জ করা যায় তিনি যাতে রাত্রি 8টার মধ্যে অফিসেই ডিনারটা করতে পারেন? বুঝতে পেরেছি। আমি আবার আলোচনায় আসবো ফোনে।